ডিয়ার ভিউয়ার্স, এই কয়েকদিন আগে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সম্পর্কে কিছু রেল দুর্ঘটনা নিয়ে আমি কথা বলবো। সবার আগে আমার পক্ষ থেকে ওই দুর্ঘটনাতে যে সমস্ত মানুষ আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের আত্মার শান্তি হোক। রেলের হিসাব অনুযায়ী ছোট বড় মিলিয়ে প্রত্যেক বছর 450 থেকে 600 এরকম দুর্ঘটনা ঘটতে থাকে। এরকম প্রচুর বড় বড় দুর্ঘটনা ঘটেছে এর আগে অতীতে এবং বর্তমানেও ঘটছে। এবং কয়েকদিন আগে যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জলপাইগুড়ি থেকে বেরিয়ে অ্যাক্সিডেন্ট করলো, পিছন থেকে যে মালগাড়ি ধাক্কা মেরে তাকে রেলওয়ে ট্র্যাক থেকে উল্টে ফেলে দিয়েছে, এই যে বড় একটা দুর্ঘটনা ঘটেছে, প্রচুর লোক মারা গেছে। হয়তো খবরে প্রকাশ 8 জন 9 জন বলছে, আমি আশা করি 8 জন 9 জন হবে না, বেশিই হবে এবং প্রচুর আহত হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই যে 1853 সালে লর্ড ডালহাউসি রেলওয়ে ব্যবস্থা চালু করেছিলেন, সেই যে মানধাত্তার আমলে যে সিস্টেমে চলে আসছিল সেটা এখনো পর্যন্ত কিন্তু আছে। সেই পুরনো সিস্টেমই রেল চলছে, নতুন সিস্টেম হলেও সে ভালো করে তা সামনে আসেনি, সে প্রজেক্ট কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই হয়নি। যাই হোক, এই যে রেল দুর্ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, মানুষ বা রেল কর্তৃপক্ষ কিন্তু এদের কোনো সম্বিত ফিরছে না, এদের কিন্তু কোনো মনোভাব পাল্টায়নি, এদের কাজ বা পরিকল্পনা এদের কিন্তু সেরকম কিছু পাল্টায়নি। সবাই বলছে যে এটা প্রকৃতি, এটা হিউম্যান এরর, এটা অমুক। যাই হোক, আমি বলবো এটা 100% হিউম্যান এরর, 100% মানুষের ভুলের কারণে এটা হয়েছে। মানুষের সঙ্গে মানুষের বা ওদের রেল পরিচালনার যে নেটওয়ার্ক সিস্টেমটা আছে সেটা ঠিকমতো কাজ করেনি বা কাজ করে না। টোটালটাই কিন্তু আমি বলবো মানুষের ভুলের জন্য বা রেলওয়ে কর্মচারী বা রেলওয়ে ইঞ্জিনিয়ারের দোষ এবং রেলওয়ে কর্তৃপক্ষের দোষ, বাকি আদার্স কোনো মানুষ বা পাবলিকের এখানে কোনো হাত নেই। আপনি একটা চিন্তা করুন, যে কোনো জায়গাতেই সারা ভারতবর্ষে কোনো না কোনো জায়গাতে রেল দুর্ঘটনা ঘটছে, তার একটা ইনভেস্টিগেশন হয় যে কি কারণে রেল দুর্ঘটনাটা হলো। কোথাও ট্রাক নড়বড়ে, রেলওয়ে ট্র্যাক নড়বড়ে, রেলওয়ে ট্র্যাক অবস্থা খুবই খারাপ, সে পুরনো মানধাত্তার আমলে রেলওয়ে ট্র্যাক বসানো আছে, তার চেকিং করা থেকে শুরু করে তার নানান ধরনের টেকনিক্যালি যে জিনিসগুলো আছে সে পরিবর্তন করা বা নতুন কিছু লাগানো যন্ত্রাংশ সেসব করা। তাদেরকে যেমন সেই জিনিসটা দেখতে হবে যে এই কারণে এখানে রেল দুর্ঘটনাটা হলো। অপরই সেই বছরই হয়তো বা পরের বছরে বা কয়েক মাস পরে একই কারণে রেল দুর্ঘটনা অন্য জায়গায় হলো। তাহলে ওরা তো শিক্ষা নিচ্ছে না যে কি কারণে আগের রেল ঘটনা ঘটেছিল সেই সেম কারণে আবার এখানেও রেল দুর্ঘটনাটা হলো। তাহলে এই যে মেনটেনেন্স যে টিম আছে, যে ইঞ্জিনিয়ারিং যে টিম আছে, তারা ঠিকমতো কাজ করছে না, তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা নেই, তাদের নেটওয়ার্ক সিস্টেম ভালো নেই, তাদের মেশিনারিজ ভালো নেই, সিস্টেম ভালো নেই, রেলওয়ে সিস্টেমটাকে তৈরি করতে পারছে না। আপনি চিন্তা করুন, রেলওয়ে ট্র্যাক যেখানে পুরনো আছে তো সে পুরনো আছেই, যে লোকো পাইলট এরাই চালায়। তো সব থেকে আরো বড় প্রবলেম হচ্ছে যে লোকো পাইলট এদের মধ্যে কিন্তু আজকের মানসিক অবসাদে ভুগছে। তাদের 8 ঘন্টা ডিউটির জায়গায় 16 ঘন্টা, 18 ঘন্টা, 14 ঘন্টা যাকে যেরকম পাচ্ছে খাটিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, তাদের মধ্যে একটা বিশাল মানসিক অবসাদগ্রস্ত চলে এসেছে। এই মানসিক অবসাদগ্রস্তের মধ্যে এবং এরকম আমি নিজে দেখেছি অনেক ড্রাইভার ভালো করে ঘুমোতে পায় না, রেস্ট নিতে পায় না, যার ফলে সিগন্যালিং ব্যবস্থা যদি খারাপ থাকে বা সিগন্যাল যদি না দেয় শুরু করে ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হলো, তো অটোমেটিক তার সে হয়তো ঘুমিয়ে যেতে পারে, সে ক্লান্তি বোধ করতে পারে। সেই লোকো পাইলটদের যে দুরবস্থা সেটা রেল কর্তৃপক্ষ কিন্তু দেখছে না। সেই জায়গায় যে নতুন এমপ্লয়ি নেওয়া বা নতুন চাকরি ভ্যাকেন্সি তৈরি করা বা নতুন নিউ জেনারেশনকে চাকরি দেওয়া, সেটা একটা কিন্তু রোধ করে রেখেছে। তাহলে নতুন একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করছে না রেল কর্তৃপক্ষ, পুরনো মানুষদেরকে দিয়ে বেশি সংখ্যক ঘন্টায় খাটিয়ে তাদের অবস্থা খারাপ হচ্ছে। এই তাদের হিউম্যান এরর বলতে পারে, এই একটা হিউম্যান এরর হতে পারে। 2 নম্বর, আপনি দেখবেন যেগুলো প্র্যাকটিক্যাল কথা আমি কিছু বলছি, যারা রেল সফর করেন
বা যে ডেলি প্যাসেঞ্জার আছেন তারা কিন্তু জিনিসগুলো খেয়াল রেখেছেন বা করবেন। দেখবেন কেউ কেউ এই যে কেবিন ম্যান বা কেবিন সিস্টেম সিগন্যালিং ব্যবস্থা যেটা আছে, সেখানে অনেক সময় সেই কেবিন ম্যান হয়তো ঘুমিয়ে থাকে বা মদ খেয়ে পড়ে থাকে বা মোবাইলের অ্যাডিক্ট, মোবাইলের নেশা, মোবাইল নিয়ে পড়ে আছে। তাহলে কোন সময় কখন সিগন্যালটা দিতে হবে, কোন সময় কত মিনিট পরে যে সিগন্যালটা ছাড়তে হবে, এই জিনিসগুলো তারা কিন্তু ভুলে যায়। আমরা দেখেছি ডেলি প্যাসেঞ্জার হিসাবে যে অনেক সময় প্ল্যাটফর্মগুলোকে এনগেজ করে রেখে দেয় মালগাড়ি দাঁড় করে রেখে। কখন না, যখন মানে স্টেশন মাস্টার খবর করে যে হয়তো ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে, হয়তো 1 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি দাঁড়িয়ে আছে, এনগেজ হয়ে আসছে, তার আগেও কিন্তু মালগাড়ি দাঁড়িয়ে আছে। এই সিগন্যালিং ব্যবস্থাটা একমাত্র কেবিন ম্যানের বা যিনি রুট কন্ট্রোল করছেন তার হাতে। তাহলে ঠিক 1 মিনিট আগে সে এন্ট্রি নিচ্ছে, তার 1 মিনিট আগে মালগাড়িটাকে ওখান থেকে ছাড়লো। এরকম বহুবার আমি দেখেছি যে কোলফিল্ড, মিথিলা আর লোকাল ট্রেন, এই 3টে ট্রেন একই প্ল্যাটফর্মে একই জায়গাতে চলে এসেছিল এক সময়। তাহলে সে একটা রেল দুর্ঘটনা বিশাল বড় রকমের একটা হতে পারতো। 2 নম্বর হচ্ছে এটা সব থেকে হিউম্যান এরর। হিউম্যান এরর সব জায়গাতেই আছে। যে রেলওয়ে ট্র্যাক যে ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম যে চালু করেছে, আজকে 1,25,000 কিলোমিটার যে রেলওয়ে ট্র্যাক আছে সারা ভারতবর্ষে, তার মধ্যে খুব আমার মনে হয় যেটুকু আমি শুনেছি রেলের মানে ড্রাইভার গার্ডদের মুখে, খুব কম সংখ্যক জায়গাতে মানে এই ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেমটা চালু করা হয়েছে, বাকি বেশিরভাগ ক্ষেত্রেই নেই। তাহলে ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম চালু করলে সিগন্যালিং ব্যবস্থাটা ইলেকট্রনিক সিস্টেমে হবে। আজকে চিন্তা করুন যে হারে, বিশেষ করে আমি আমাদের এরিয়ার পূর্ব রেলওয়ের কথা বলছি, আসানসোল ডিভিশনে, এই আসানসোল ডিভিশনের খানা জংশন থেকে নিয়ে আসানসোল, ধানবাদ, এদিকে পুরুলিয়া, আদ্রা আর সাঁইথিয়া, রামপুরহাট পর্যন্ত টোটাল জিনিসটাকে কন্ট্রোল করছে অন্ডাল বা আসানসোল ডিভিশন। এই যে ইন্টারলকিং সিস্টেম বা এরকম একটা বিশাল বড় একটা এরিয়ায় নেটওয়ার্ক কাজ করছে, কি হারে যে এখানে ট্রেন মার খায় আর কি হারে যে ট্রেন মানে যে লেটে যায়, মানে একমাত্র যারা ডেলি প্যাসেঞ্জার এই লাইনে আসানসোল বর্ধমান ডিভিশনের মানুষরাই বুঝে কিভাবে ভুক্তভোগী, এবং টোটালি মালগাড়িকে মানে সামনে রাখবে, মালগাড়িকে দিয়ে মানে গার্ড করে থাকে। মানে এক কথায় রেলওয়ে সবসময় জ্যাম হয়ে থাকে। এই জ্যামের কারণে অনেক সময় ইলেকট্রনিক সিস্টেম কাজ নাও করতে পারে, তাহলে এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। আর যেহেতু জলপাইগুড়ি ওটা একটা ইন্টেরিয়র জায়গা হয়ে গেল, সেখানে রেলওয়ে ট্র্যাকও খুব পুরনো ধরনের। সব থেকে বড় কথা হচ্ছে এখন ট্রেনের ডিব্বাগুলো, যে ট্রেনের কোচ আছে, সেগুলো রং করে চালিয়ে দিচ্ছে, টোটালি রদ্দি মার্কা পুরনো ব্রিটিশ জমানার ডাব্বা আছে, তার মধ্যে না কোনো স্প্রিং সিস্টেম আছে, না কোনো ভালো কাঠামো আছে, ঝরঝরে হয়ে গেছে। সেই সব ডিব্বাগুলো সামান্য একটু আঘাত পেলেই পাপড়ের মতন ভেঙে পড়ে যায়। পুরনো ইঞ্জিন দিয়ে এখনো পর্যন্ত চালাচ্ছে, নতুন ইঞ্জিন এখনো পর্যন্ত সেরকম অ্যাভেলেবেল হয়নি। তাহলে পুরনো ইঞ্জিনে ব্রেকিং সিস্টেম ভালো মতন কাজ করে না। তার মধ্যে অনেক কিছু ডিভাইস আছে যেগুলো মানে রেলওয়ে ইঞ্জিনিয়ার বা এনারাই বলতে পারবেন, যেগুলো আমি শুনে বলছি। এরকম প্রচুর জিনিস আছে। তারপর এটা এই যে রেলওয়ে কবচ, এটা কিন্তু সমস্ত ইঞ্জিনে কিন্তু এখনো লাগেনি, সমস্ত জায়গায় এটা কিন্তু অ্যাপ্লাই হয়নি, ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। আজকে যদি এই কাঞ্চনজঙ্ঘার মতন এক্সপ্রেসে রেলওয়ে কবচ লাগানো থাকতো, তাহলে আশা করি এরকম অ্যাক্সিডেন্টটা হতো না। এটা প্রথম গেল যে লোকো পাইলটদেরকে যে মানসিক অত্যাচার, যে মানসিক অবসাদগ্রস্ত, এটা তো আছেই। এইভাবে একটা মানুষ দীর্ঘদিন ধরে কাজ করতে পারে না। 2 নম্বর, দক্ষ লোকের অভাব। হয়তো এমনও আছে যে এমন মানুষকে শিক্ষা দিয়ে ইঞ্জিন ড্রাইভার বানিয়ে দিচ্ছে, সে ঠিক মতো কোঅপারেট করতে পারছে না, ঠিক মতন মেনটেন করতে পারছে না, সিগন্যালিং ব্যবস্থা সে ঠিক মতো মেনটেন করতে পারছে না। যে স্টেশন মাস্টার আছে, স্টেশন ম্যানেজার আছে বা কেবিন ম্যান, এই সবার মিলে যোগসূত্র যে নেটওয়ার্ক সিস্টেমটা তাদের মধ্যে ঠিক মতো কাজ করছে না, তারা ঠিক মতো তালমেল করে চলতে পারছে না, এগুলো হতে পারে। রেলওয়ে ট্র্যাক ভালো নেই। আপনি চিন্তা করুন, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ গাঙ্গীয় উপত্যকা অঞ্চল, আমাদের মাটি খুব নরম, তাহলে বর্ষা হলেই ধস নেমে যায়, সেখানে রেলওয়ে ট্র্যাক ব্যালেন্স থাকে না, যে প্যারালাল সিস্টেম, সেই প্যারালাল সিস্টেমটা নষ্ট হয়ে যায়, যার ফলে ডিসব্যালেন্স হয়ে যায়।
আর এই ডিসব্যালেন্সের ফলে রেলওয়ে যে কোচ আছে তার স্প্রিং, তার সমস্ত নাট বোল্ট ঢিলা হয়ে গেছে, অটোমেটিক সে দুলতেই পারে, তো এরকম যেতে যেতেই সে খুলে পড়ে যেতে পারে। তো পিছন থেকে ধাক্কা মারলে সে তো হবেই। আর যেহেতু মানে কোনো সিগন্যালিং ব্যবস্থা সে বুঝতে পারেনি, সে দেয়নি, টোটালটাই সিগন্যাল কাজ করেনি, হয়তো গ্রিনই দেখেছে, যার ফলে সে একই ট্র্যাকের মধ্যে সে চলে গেছে। স্পিডটা কম বেশি হেরফের হতে পারে, সেটা সেই চালকই বলতে পারবে, আমরা সেটা বলতে পারবো না বাড়িতে বসে। যাই হোক, এরকমও প্রচুর জিনিস আছে, যেমন ধরুন শীতকালে প্রচুর কুয়াশা থাকে। কুয়াশার জন্য আমাদের উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারত পর্যন্ত ভারতবর্ষের কম বেশি সমস্ত জেলাতেই বা সমস্ত রাজ্যতেই কুয়াশা থাকে। সব থেকে যেগুলো আমাদের হিমালয়ান অঞ্চলে আছে, কুয়াশা সব থেকে বেশি। এই কুয়াশা আর সময় সিগন্যালিং ব্যবস্থাটা মোটেও পাইলট বুঝতে পারে না, যার জন্য তাদের সেই ইঞ্জিনে বা সেই পাইলটের কাছে কোনো একটা ডিভাইস থাকে, সেটা ট্রেস করে, জিপিআরএস লাগানো আছে, সেই ট্রেস করে যে সিগন্যালিং ব্যবস্থাটা কত দূরে আছে। সে কত দূরে আছে মার্ক করতে পারবে, কিন্তু লাল কি সবুজ সেটা তো দেখতে পাচ্ছে না। তো যাই হোক, এই সিগন্যালিং ব্যবস্থা কুয়াশার জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, একই ট্র্যাকে চলে আসতে পারে বা রেলওয়ে ট্র্যাক থেকে নেমে যেতে পারে। বর্ষাকালে প্রচুর বৃষ্টির ফলে ধস নামতে পারে। তাহলে এই যে টোটাল জিনিসগুলো আছে, এগুলো রেলওয়েতে দেখতে হবে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত, বিশেষ করে আমাদের আসানসোল ডিভিশনে ওনার একটাই কথা যে লোকাল ট্রেন বন্ধ করে দেবো, মালগাড়িতে লাভ বেশি। মালগাড়িতে লাভ থাকবে তো, কয়লা যাচ্ছে, বালি যাচ্ছে, কমিশন পাচ্ছে, তো কয়লাতে লাভ থাকবে, আর অ্যাক্সিডেন্ট তো হবেই। প্রচুর জায়গায় এরকম রেলগেট পাবেন যে খোলা, গরু ছাগল যাচ্ছে, মানুষও বেরিয়ে যাচ্ছে, কোনো সিগন্যালিং ব্যবস্থা থেকে নেই। কিছু কিছু জায়গায় আছে, ইন্টারলকিং সিস্টেম চালু করেছে, সব জায়গায় তো নয়। কোথাও ফ্লাইওভার করার দরকার আছে, করেনি এখনো পর্যন্ত। তাহলে কোথায় হলো রেলের টোটাল কাজটাই, কোথায় কি হয়েছে, তাহলে টাকা পয়সা যাচ্ছে কোথায়? তারপর চিন্তা করুন, এই রেল দুর্ঘটনা নিয়ে একটা বিশাল বড় রাজনীতি। এই যারা রাজনেতা না, রাজনৈতিক নেত্রী, এরা একটা কিছু ইস্যু পেলেই হচ্ছে মানে রুটি সেকতে চালু করে দেয়। এত রাজনীতি করে মানুষের জীবন নিয়ে আর সামাজিক ব্যবস্থা নিয়ে, দেশকে নিয়ে। এর থেকে মানে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। যে রাজ্যে দুর্ঘটনা করবে তা সেই রাজ্যকে সহযোগিতা করতে হবে। আপনি চিন্তা করুন, কোনো আজ থেকে 10 বছর 15 বছর আগেকার কথা বলছি, সেই সময় যদি রেল দুর্ঘটনা হয়েছে, 10 কিলোমিটার দূর থেকে লোক ছুটে আসতো সাহায্য করার জন্য। 10 কিলোমিটার দূর থেকে, আশপাশে গ্রাম থেকে মানুষ ছুটে যায় সেই সাহায্য করার জন্য। আর সরকার আসবে না, এটা সরকারের কর্তব্য, নৈতিক দায়িত্ব। সেখানেও পলিটিক্স। এটা কেন্দ্র সরকার, এটা কেন্দ্র সরকারের জিনিস, এটা কেন্দ্র সরকার করবে, রাজ্য সরকার কেন করবে? আরে বাবা, মানুষ তো, দয়া মায়া বলে শরীরে কিছু নেই। এখানে রাজনীতি করার সময় এখন। কারো বিপদ হবে, কারো ঘরে মানে বিপদ হলো, সেখানে রাজনীতি করা সাজে? চিন্তা করুন। তাহলে আমাদের পশ্চিমবাংলা কত নিচে নেমে গেছে, প্রত্যেকটি জিনিসে রাজনীতি খোঁজে, মরা লাশ নিয়ে রাজনীতি করে। এর থেকে দুর্ভাগ্যের জিনিস আর কিছু হতে পারে না। কথায় কথায় যে রেলমন্ত্রী আছে পদত্যাগ করুন। আরে রেলমন্ত্রী পদত্যাগ করলে ওই রেলওয়ে ট্র্যাক সুধরে যাবে, অ্যাক্সিডেন্ট আর হবে না, সিগন্যালিং ব্যবস্থা যেগুলো সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে সে আর মদ খাবে না। যে ইঞ্জিনিয়ার ঠিকমতো কাজ করে না, দেখছে না, সে ঠিকমতো কাজ করবে। হোয়াট ইজ দিস? পদত্যাগ করুন। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এই জিনিসটা হয়নি, সবার জমানাতেই হয়েছে। আর সেই লোকগুলোই তো কাজ করছে। আপনি রেলমন্ত্রী যখন ছিলেন তখনও রামশ্যাম যদুমধু ছিল, এখন যিনি রেলমন্ত্রী আছেন সেই রামশ্যাম যদুমধু এখনো আছে। 60 বছর পর্যন্ত তারা চাকরি করবে। তাহলে অকর্মণ্য অকাট্য যে লোকগুলো ঢুকে বসে আছে, অযোগ্য লোকগুলো, তাদের জন্য তাই এই জিনিসগুলো হচ্ছে। তাহলে অযোগ্য লোক প্রেফার করে অযোগ্য লোককে। ইঞ্জিনিয়ারের নামে কত কলঙ্ক রেলওয়েতে ঢুকে আছে একমাত্র ঈশ্বর জানেন। কত 2 নম্বরি করে ঢুকেছে, কত এমএলএ এমপি তার কোটা থেকে চাকরি দিয়েছে একমাত্র ঈশ্বর জানে। তাই স্টেশন যেমন জমি থাক না, এসি করতে হবে না, সুপার মল করতে হবে না স্টেশনটাকে, আর মানে এয়ারপোর্টের মতো সাজাতে হবে না। আপনি যাতে মানুষের জীবনগুলো বাঁচে সেই চেষ্টা করুন। আপনি
রেল ডিব্বা ঠিক করে রাখুন, ঠিক করুন, ইঞ্জিন ঠিক করুন, মানুষগুলোকে ঠিক করুন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি লোকাল ট্রেন বলুন আর এক্সপ্রেস ট্রেন বলুন, কি নোংরা থাকে, প্ল্যাটফর্মগুলো কি হারে নোংরা। তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব জিনিস দেখবে না, স্বচ্ছতার মিশন বড় বড় স্টিকার লাগিয়ে দিল, স্বচ্ছতা মিশন। কিন্তু ভেতরে দেখবেন বাদামের খোসা, কেউ পেচ্ছাপ করে রেখেছে, কেউ পায়খানা করে রেখেছে, কেউ প্লাস্টিক ফেলে রেখেছে, আপনি শীতে বসতে পারবেন না। অথবা বাইরে প্লাস্টিক দেখবেন খুব সুন্দর রং করা, ভারত স্বচ্ছতা মিশন, স্বচ্ছতা অভিযান, স্টিকার লাগানো আছে। এই দিক দিয়ে অবস্থা। তাহলে আমার অনুরোধ, আপনারা এর প্রতিবাদ করুন, কমসে কম লিখিতভাবেও জানান। আর ঈশ্বরের নাম নিয়ে বাড়ি থেকে বেরোবেন, একমাত্র ঈশ্বরই আমাদের ভরসা, যে কখন কি হয় না হয় আমরা কেউ কিছু জানি না। নমস্কার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।